মিড টার্ম পর্যন্ত আমাদের যে সিলেবাস ছিল সেটা ছিল কি হিট অ্যান্ড সরি ওয়েভস অ্যান্ড অসিলেশনস। তো এটার পর আমাদের মিড টার্ম পরীক্ষা হয়ে গেছে, সো দ্যাটস ওভার। এটা নিয়ে আমাদের আর পড়াশোনা করতে হবে না। এখন ফাইনালের জন্য আমাদের প্রিপারেশনের সময়। ফাইনালের জন্য আমাদের যে সিলেবাস সেটা হচ্ছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স এন্ড আরেকটা টপিক আছে সেটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। এই দুইটা টপিক আমরা ফাইনালের জন্য আসলে পড়ব এবং এই দুইটা টপিকের উপরেই আমাদের ফাইনাল পরীক্ষা হবে, ঠিক আছে? এই দুটো টপিকের বাইরে আমাদের ফাইনাল পরীক্ষা হবে না। এবং ফাইনাল পরীক্ষা আমরা আশা করতেছি সবাই যে ফাইনাল পরীক্ষাটা আমাদের ফিজিক্যালি হবে ইউনিভার্সিটিতে। সো আমাদের শুরু থেকে আসলে ওইভাবেই প্রিপারেশন নিতে হবে বা ওইভাবেই পড়তে হবে যেন আমরা ফিজিক্যালি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারি। ফিজিক্যাল পরীক্ষা আর নর্মাল পরীক্ষার মধ্যে একটু ডিফারেন্স আছে। যদি ইসে পরীক্ষা হয়, অনলাইনে পরীক্ষা হয় বা হতো, তাহলে ফাইনাল পরীক্ষা হয়তো এরকম যে গুগল ফর্মে কোশ্চেন থাকতো 25 মার্ক আর ভাইভাতে হচ্ছে 15 মার্কস। আর যদি ফিজিক্যালি হয় তাহলে যেটা হবে যে 40 মার্কের একটা কোশ্চেন দেওয়া হবে তোমাদেরকে, সেটা অ্যান্সার করার জন্য তোমরা মোস্ট প্রবলি 2 ঘন্টা সময় পাবে। সেখানে আলাদা কোনো ভাগ টাগ নাই। তো আমি দুইটা ব্যাপারই বলে রাখলাম, যেহেতু ওমিক্রনের একটা ব্যাপার আছে, তো সেক্ষেত্রে যদি কোনো কারণে অনলাইনে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা আগে থেকেই জেনে রাখবা যে কিভাবে পরীক্ষা হবে। আর ফিজিক্যালি হইলে তো যেটা তোমরা ইন্টারমিডিয়েট এসএসসি তে যেভাবে পরীক্ষা দিছো সেরকম হয়েছে, 40 মার্কে একটা কোশ্চেন থাকবে, সেটাকে 2 ঘন্টার মধ্যে অ্যান্সার করতে হবে। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে সিলেবাসে ঢুকে যাই। তো আমরা যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে কি হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। তো এখান থেকে আমরা আসলে বুঝতে পারতেছি যে এখানে আসলে 2 ধরনের টপিক আছে। একটা হচ্ছে হিট রিলেটেড কিছু টপিক আছে আর থার্মোডাইনামিক্স এর ল বা এই রিলেটেড কিছু টপিক আছে। তো থার্মোডাইনামিক্স এই জিনিসটা, হিট মানে কি সেটা তো আমরা জানি, হিট মানে হচ্ছে তাপ। আর থার্মোডাইনামিক্স মানে কি? থার্মোডাইনামিক্স মানে হচ্ছে তাপ গতিবিদ্যা। আচ্ছা, thermodynamics is a branch of physics concerned with heat and temperature and their relation to work and energy. Thermodynamics হচ্ছে মেইনলি কনসার্ন কি এর উপরে? হিট আর টেম্পারেচার, তাপ এবং তাপমাত্রা নিয়ে আসলে কনসার্ন। ফিজিক্সের যে ব্রাঞ্চে আলোচনা করা হয় সব ব্যাপারে, সেই ব্রাঞ্চের নাম হচ্ছে থার্মোডাইনামিক্স। এবং তাদের রিলেশন কেমন, রিলেশন গুলো কার সাথে কেমন, এনার্জির সাথে রিলেশন কেমন, ওয়ার্কের সাথে রিলেশন কেমন, এই জিনিসগুলো নিয়ে আসলে আলোচনা করা হয়। এবং হিট রিলেটেড বা টেম্পারেচার রিলেটেড যেসব ইকুইপমেন্ট আছে, বিভিন্ন ডিভাইস আছে, সেগুলা নিয়েও হচ্ছে আমরা থার্মোডাইনামিক্স এর মধ্যে আলোচনা করি। সো শুরুতেই আমরা আসলে হিটকে একটু বোঝার চেষ্টা করি। হিট জিনিসটা আসলে কি? হোয়াট ইজ হিট? তাপ জিনিসটা কি? তাপ হচ্ছে, হিট ইজ দ্য ফর্ম অফ এনার্জি। এটা হচ্ছে এনার্জি এক ধরনের ফর্ম, এনার্জি একটা রূপ। এনার্জি অনেকগুলো রূপ থাকে, আমরা জানি শক্তির অনেকগুলো রূপ থাকে। তো তার মধ্যে একটা রূপের নাম হচ্ছে হিট বা তাপ শক্তি। এবং এই এনার্জির এই ফর্মটা যদি কেউ অ্যাবজর্ব করে তাহলে সেই অবজেক্টটা হট হয়ে যায়। Heat is a form of energy whose absorption makes the body hot and whose rejection makes the body cold. আমি যদি হিটটা অ্যাবজর্ব করি তাহলে আমি হট হয়ে যাই, আমি যদি হিটটা রিজেক্ট করে দেই তাহলে আমি কোল্ড হয়ে যাই। তার মানে হিট হচ্ছে সেই জিনিস যেটা কি করে, কোন একটা অবজেক্টের হটনেস বা কোল্ডনেস এই সেন্সেশনটা তৈরি করবে। ঠিক আছে, যে আমি কোন একটা অবজেক্ট হাতে নিলাম, সেটা কি ঠান্ডা না গরম, সেটা যেই জিনিসের কারণে কি তৈরি হয়, কি বলে, যে জিনিসের কারণে সেই সেন্সেশনটা তৈরি হয়, সেটাকে আমরা বলি হিট। এবং হিট সবসময় কি করবে? হিট ফ্লোস ফ্রম এ বডি অফ হায়ার টেম্পারেচার টু এ বডি অফ লোয়ার টেম্পারেচার। হিট সবসময় হায়ার টেম্পারেচারের অবজেক্ট থেকে লোয়ার টেম্পারেচার অবজেক্টের দিকে ধাবিত হয়। এবং এই হায়ার টেম্পারেচার অবজেক্ট থেকে লোয়ার টেম্পারেচার অবজেক্টের দিকে যে হিট যাচ্ছে, এই যাওয়াটা হয় 3টা ওয়েতে। একটাকে বলা হয় কন্ডাকশন, একটাকে বলা হয় কনভেকশন, আর একটা বলা হয় রেডিয়েশন। কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন, এই 3টা প্রসেসে হিট হচ্ছে উচ্চ তাপমাত্রা বস্তু থেকে নিম্ন তাপমাত্রা বস্তুর দিকে যায়। কন্ডাকশন মানে কি? কন্ডাকশন মানে হচ্ছে পরিবহন, কনভেকশন মানে হচ্ছে পরিচলন, আর রেডিয়েশন মানে হচ্ছে বিকিরণ। আমি একটু করে তোমাদের দেখানোর চেষ্টা করি। এটার উপর আমার একটা স্লাইড ছিল, সেই স্লাইডটা যদি আমি পাই তোমাদেরকে একটু দেখাচ্ছি।
আচ্ছা এইখানটাতে নাই। আচ্ছা যাই হোক, কন্ডাকশন প্রসেসটা কি, কন্ডাকশনের যে প্রসেস সেই প্রসেসটা কি। আচ্ছা তারপরে একটু খুঁজে দেখি। আচ্ছা, সো আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে হিট ইজ আ ফর্ম অফ এনার্জি দ্যাট প্রডিউসেস দ্য সেন্সেশন অফ হটনেস এন্ড কোল্ডনেস অফ এ বডি, এবং এটার ইউনিট হচ্ছে কি, এটা ইউনিট হচ্ছে জুল। তো এখন হিট ট্রান্সফার যে হচ্ছে, আমি একটাকে বললাম যে হিট ট্রান্সফার হয় কিভাবে। হিট ট্রান্সফার হয় সবসময় হায়ার টেম্পারেচার অবজেক্ট থেকে লোয়ার টেম্পারেচার অবজেক্টের দিকে হিট ট্রান্সফার হয়। তো এখানে আমাদের যে শব্দটা চলে আসলো যে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার, দ্যাট মিনস একটা ওয়ার্ম অবজেক্ট থেকে, একটা গরম অবজেক্ট থেকে ঠান্ডা অবজেক্টের দিকে সবসময় হিট ট্রান্সফার হয়। কখনো এটা হবে না যে কোল্ড অবজেক্ট থেকে ওয়ার্ম অবজেক্টের দিকে, বা একটা ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুর দিকে তাপের ট্রান্সফার হবে, এটা কখনো হবে না। সবসময় গরম কোন একটা বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে তাপের ট্রান্সফার হয়। তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেম্পারেচার জিনিসটা কি, তাহলে টেম্পারেচার জিনিসটা পড়াটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো টেম্পারেচার জিনিসটা হচ্ছে এরকম যে যখন আমরা ধরো একটা বরফ হাতে নেই তখন আমাদের ঠান্ডা লাগে, আবার যখন আমরা কফি খাই কফিটা আমাদের গরম লাগে। এখন আহ গরমেরও তো একটা ব্যাপার আছে, ধরো পুরা বিশাল বড় একটা বরফের খণ্ড, সেটা হাতে নিয়ে তো থাকা পসিবল না, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু ঠিকই কি বলে আইসক্রিম খাচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডা জিনিসপত্র খাচ্ছি। আবার কফি আমরা কি খাচ্ছি, কিন্তু চুলার মধ্যে কি হাত দেওয়া সম্ভব? সম্ভব না। তার মানে এই যে ঠান্ডা বা গরম, বা গরমের যে পরিমাণ বা ঠান্ডার যে পরিমাণ, কোনোটা আমরা সহ্য করতে পারতেছি, কোনোটা আমরা সহ্য করতে পারতেছি না, এইটা আমরা আসলে কিভাবে মেজার করবো? এইটা মেজার করি আমরা যে কোয়ান্টিটির মাধ্যমে, সেই কোয়ান্টিটিকে বলা হয় টেম্পারেচার, ঠিক আছে। সেই কোয়ান্টিটিকে বলা হয় টেম্পারেচার। দ্যাট মিন্স দ্য অ্যামাউন্ট অফ হটনেস অর কোল্ডনেস অফ এ বডি ইজ মেজার্ড বাই এ কোয়ান্টিটি ইজ কল্ড টেম্পারেচার। একটা বডির মধ্যে কি পরিমাণ ঠান্ডা আছে বা কি পরিমাণ গরম আছে, এটা আমরা যার মাধ্যমে মেজার করি সেটাকে বলা হয় টেম্পারেচার। এবং দ্যাট মিন্স দ্য ডিগ্রি অফ হটনেস, মানে একটা জিনিসের মধ্যে কতটুকু টেম্পারেচার আছে এবং একটা জিনিস কতটুকু গরম আছে, ঠিক আছে, সেটা আমরা প্রকাশ করি টেম্পারেচারের মাধ্যমে। এবং যদি এরকম হয় যে দুইটা অবজেক্ট পাশাপাশি আছে এবং আমরা দেখলাম যে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের দিকে তাপের ট্রান্সফার হচ্ছে, তার মানে বুঝতে পারবো যে যদি এ অবজেক্ট থেকে বি অবজেক্টের দিকে তাপের ট্রান্সফার হয়, তাহলে এ অবজেক্টটা বেশি তাপমাত্রায় আছে আর বি অবজেক্টটা কম তাপমাত্রায় আছে। এবং যদি এমন হয় যে এ বি এর মধ্যে তাপের ট্রান্সফারটা থেমে গেছে, কোনো ধরনের তাপীয় ট্রান্সফরমেশন হচ্ছে না, তখন আমরা বুঝতে পারবো এ বি এই দুইটা হচ্ছে কি আছে, থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে। সো এই যে আমরা একটা যেটা পড়তেছিলাম যে তাপের ট্রান্সফার হয় হায়ার টেম্পারেচার অবজেক্ট থেকে লোয়ার টেম্পারেচার অবজেক্টের দিকে, এই দিকে তাপের ট্রান্সফার হয়। তো এই তাপের ট্রান্সফার হয় তিনটা ওয়েতে, সেই তিনটা ওয়ের নাম কি? একটা নাম হচ্ছে কনভেকশন। সেটা কেমন? সেটা হচ্ছে এরকম যে তোমার কাছে যদি এরকম একটা সলিড অবজেক্ট থাকে এবং সলিড অবজেক্টের এক পাশে তুমি যদি এরকম করে তাপ দেওয়া শুরু করো, ঠিক আছে, তাহলে যেটা হবে যে এই পাশের যে মলিকুলস গুলা থাকবে সেই মলিকুলস গুলা মুভ করবে না, কিন্তু তারা ভাইব্রেট করবে বা জিগল করবে। এবং এর মধ্যে এবং সে কি করবে, একটা মলিকুল কি করবে তার পাশের মলিকুলকে, এই মলিকুল যখন পুরোপুরি গরম হয়ে যাবে সে তার এনার্জি পাশের মলিকুলে ছেড়ে দিবে, এই মলিকুল এটাকে ছেড়ে দিবে, এটাকে ছেড়ে দিবে, এরকম করে করে আস্তে আস্তে এই দিকটাতেও এই মানে তাপটা আস্তে আস্তে এই কি বলে এই পাশে ওয়ার্ম থেকে আস্তে আস্তে কোল্ডের দিকে চলে আসবে এবং একটা পর্যায়ে পুরো এই অবজেক্টটাই গরম হয়ে যাবে। এই পর্যায়ে যেটা হচ্ছে যে মলিকুল গুলো কিন্তু নিজেদের স্থান পরিবর্তন করতেছে না, কিন্তু একটা মলিকুল থেকে আরেকটা মলিকুলে তাপ ট্রান্সফার করতেছে বা এনার্জি ট্রান্সফার করতেছে। সো এই ধরনের যে মুভমেন্ট, দ্য মুভমেন্ট অফ হিট ফ্রম ওয়ান সলিড টু অ্যানাদার that has different temperature when they are touching each other. যখন দুইটা ডিফারেন্ট টেম্পারেচারের অবজেক্ট একটা একটাকে টাচ করতেছে তখন কি হচ্ছে,
মানে এটাকে আমি যখন এখানে টাচ করতেছি তখন যেটা হচ্ছে যে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে বা একটা সলিড থেকে আরেকটা সলিডের মধ্যে তাপের ট্রান্সফার হচ্ছে, কিন্তু মলিকুল গুলার কোনো ধরনের অবস্থানের পরিবর্তন হচ্ছে না। এই ধরনের যে তাপের ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনকে বলা হয় কন্ডাকশন। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে কনভেকশন। কনভেকশনটা কি? কনভেকশন মানে হচ্ছে বাংলা কি বলা হয়, পরিচলন। পরিচলন জিনিসটা কি, যে এটা নর্মালি তোমার লিকুইডের মধ্যে হয়, দেখেন ফ্লুইডের মধ্যে হয়, লিকুইড বা হচ্ছে গ্যাস এর মধ্যে এই জিনিসটা হবে। আহ আমরা যখন চুলায় পানি গরম করি তখন দেখবা যে পানিগুলা কি হয়, যখন আস্তে আস্তে ফুটা শুরু করে নিচের পানিগুলো উপরে চলে আসে, দেখেন নিচের পানিগুলো যখন গরম হয়ে যায় সেগুলো তখন উপরে চলে আসে। আবার উপরে ঠান্ডা পানিগুলা আস্তে আস্তে নিচে যায়, সেগুলো যখন আবার গরম হয়ে যায় সেগুলো উপরে চলে আসে। নিচের অপেক্ষাকৃত কম মানে অপেক্ষাকৃত কম যেগুলা গরম সেগুলো আবার নিচে চলে যায়। এরকম করে মলিকুল গুলা স্থান পরিবর্তনের মাধ্যমে কি করে, একটা পুরো অবজেক্টটাকে গরম করে ফেলে। এই ধরনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা বলবো কনভেকশন। দ্য ট্রান্সফার অফ হিট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বাই দ্য মুভমেন্ট অফ ফ্লুইডস। ফ্লুইড গুলা নিজেদের মুভমেন্টের মাধ্যমে যদি কি করে, তাপের ট্রান্সফার করে, তাহলে এই ধরনের তাপের ট্রান্সফারকে আমরা বলবো কনভেকশন। এরপর হচ্ছে আরেক ধরনের কি বলে তাপের ট্রান্সফরমেশন আছে, সেটা হচ্ছে রেডিয়েশন। সেটা কেমন? ধরো এই যে আমরা শীতের মধ্যে অনেক সময় এরকম অনেকে করে না, যে কোনো একটা জায়গায় কাঠ দিয়ে আগুন জ্বালায় পাশে বসে থাকে, কেউ কিন্তু আগুনের মধ্যে হাত দেয় না, কিন্তু তারপরেও কি হয়, ওই আগুন থেকে কিছু পরিমাণ তাপ এসে তার শরীরকে গরম করে ফেলে। সো এই যে তার ট্রান্সফার অফ ইন্টারনাল এনার্জি ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মিনস ওখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আকারে তোমার শরীরে তাপের ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে? তো এই ধরনের যে তাপের ট্রান্সফার, এখানে কিন্তু আমি কোনোভাবে হাত দিচ্ছি না। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যে এখানটাতে আমার কি করা লাগছে, যে এখানটাতে আমার এই বস্তুর মধ্যে আরেকটা বস্তু হট একটা অবজেক্ট ধরা লাগছে, যার কারণে এই বস্তুটা কি হয়েছে, গরম হয়েছে। ঠিক আছে? দ্যাট মিনস একটার সাথে আরেকটা একটা লাগছে, মানে সংযোগ করা লাগছে। সংযোগ করার কারণে এক অবজেক্ট থেকে আরেক অবজেক্টের দিকে তাপের ট্রান্সফার হয়েছে। ঠিক আছে? যখন একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে তাপ মানে টাচ করা হয়েছে, তখন কি হয়েছে, যেহেতু তার ডিফারেন্ট টেম্পারেচার ছিল, তো একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে তাপ সঞ্চারিত হয়েছে, কিন্তু কি হয় নাই, অণুগুলার কোনো ধরনের মুভমেন্ট হয় নাই। এখানটাতে কিন্তু পুরোপুরি আমি নিচে তাপ দিতেছিলাম, তারপরে পুরো জিনিসটার মধ্যে তাপের ট্রান্সফার হয়েছে। আর এখানটাতে খেয়াল করে দেখো, এইখানটাতে তাপের যে ট্রান্সফারটা হইতেছে সেটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আকারে হচ্ছে। ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আকারে হচ্ছে। আমি যে হট যে জায়গা আছে সেখান থেকে অনেক দূরে থাকতেছি, তারপরেও আমার শরীরে তাপের ট্রান্সফরমেশন হচ্ছে। এবং ধরো ওই যে সূর্য থেকে যে তাপটা পৃথিবীতে আসে, যে সূর্য থেকে তাপ যদি না আসতো পৃথিবীতে, তাহলে পৃথিবী কিন্তু টিকে থাকতো না। তো সূর্য থেকে যে তাপটা পৃথিবীতে আসতেছে, এই তাপও কিন্তু এই রেডিয়েশন যে ওয়ে, এই রেডিয়েশন পদ্ধতিতে পৃথিবীতে আসতেছে। ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে পৃথিবীতে আসতেছে। এবং এই রেডিয়েশন প্রসেসের একটা অ্যাডভান্টেজেস হচ্ছে এরকম, সুবিধা হচ্ছে এরকম, যে কোন একটা জায়গায় যদি শূন্য থাকে, বায়ু শূন্য থাকে, বা কোনো মিডিয়ামও না থাকে, তারপরেও হচ্ছে এই তাপের ট্রান্সফরমেশন হতে পারে। ঠিক আছে? রেডিয়েশন পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে? সো এই হিট এন্ড টেম্পারেচার এই কনসেপ্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? বলো তো। এই তোমরা কি ক্লাসে আছো? জি স্যার। জি স্যার, কোনো প্রবলেম নাই। প্রবলেম নাই, সহজ জিনিস তাই। জি স্যার। আচ্ছা, সহজ জিনিস তো আসলেই একটু সহজ জিনিস। তো এখন আমাকে একটু বলো তো, হিট আর টেম্পারেচার এই দুটোর মধ্যে পার্থক্য কি কি? হিট আর টেম্পারেচার এই দুটোর মধ্যে পার্থক্য কি কি পার্থক্য থাকতে পারে? এই দুটো কি একই জিনিস? না যদিও স্যার, হিটটা হচ্ছে মানে যেটা মানে বেশি হট সেটা থেকে যেটা অল্প হট সেটার মধ্যে তাপটা ট্রান্সফার হবে, এটা হচ্ছে আচ্ছা, হিট।
আচ্ছা, একটু বলতে থাকো কি কি একজন একজন করে একটা একটা করে পার্থক্য বলো। আর ট্রান্সফার মানে টেম্পারেচারটা হচ্ছে মানে একটা নির্দিষ্ট দুইটা বস্তু যখন একটা জায়গাতে আছে সেটার মধ্যে যে তাপটা বিরাজমান আছে সেটা হচ্ছে টেম্পারেচার। হ্যাঁ, আচ্ছা, যদিও although they are very closely related but heat and temperature does not মানে bear the same meaning, এটা আসলে সেম মিনিং মিন করে না, এটার মধ্যে একটা বিরাট ডিফারেন্স আছে, ঠিক আছে? বিরাট ডিফারেন্স আছে, যেমন কি যে হিটকে আমরা বলি হিট হচ্ছে যে ফর্ম অফ এনার্জি, হিট হচ্ছে এনার্জি একটা ফর্ম, বাট টেম্পারেচার এটা এনার্জি কোনো ফর্ম না, ইট রিপ্রেজেন্টস এ থার্মাল কন্ডিশন অফ এ বডি। টেম্পারেচার হচ্ছে একটা অবজেক্টের থার্মাল কন্ডিশনটা কেমন, সেটা কত ঠান্ডা কত গরম সেটা আসলে রিপ্রেজেন্ট করে, বাট দিস নট দ্য ফর্ম অফ এনার্জি। তবে হিট ইজ দ্য কজ, হিট হচ্ছে একটা কারণ, ঠিক আছে? একটা অবজেক্টের অনেক বেশি হিট আছে, এটা হচ্ছে একটা কারণ, ইটস দ্য কজ, এন্ড দ্য রেজাল্ট ইজ দ্যাট, রেজাল্ট হচ্ছে টেম্পারেচার বা ইফেক্টটা হচ্ছে টেম্পারেচার। কোন একটা অবজেক্টে অনেক বেশি হিট আছে যার কারণে সেটা টেম্পারেচার অনেক বেশি, কোন একটা অবজেক্টে হিটের পরিমাণ কম যার কারণে সেখানে টেম্পারেচার কম। সো উই মে সে হিট ইজ দ্য কজ এন্ড টেম্পারেচার ইজ দ্য ইফেক্ট অর রেজাল্ট। হিট হচ্ছে কারণ আর টেম্পারেচার হচ্ছে ইফেক্ট। জি স্যার। আচ্ছা, দ্য ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং হিট, হিট যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে মেজার করা হয়, ইটস নেম ইজ কল্ড ক্যালোরিমিটার। এবং আই থিঙ্ক তোমরা কেউই আসলে ক্যালোরিমিটার কখনো দেখো নাই, তাই না? দেখছো কখনো? স্যার নাম শুনছি কিন্তু দেখা নাম হয়নি। শুনছো কখনো দেখো নাই, বাট গুড নিউজ ফর ইউ, ফর অল অফ ইউ, সেকেন্ড সেমিস্টারে তোমাদের যখন ফিজিক্স ল্যাব হবে, তো সেই ল্যাবের মধ্যে ক্যালোরিমিটার দিয়ে তোমাদের ল্যাব করতে হবে, সো তোমরা তখন দেখতে পাবে। সো দ্য ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং হিট ইজ কল্ড ক্যালোরিমিটার। আর যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে উই মেজার টেম্পারেচার, সেটা কি? থার্মোমিটার। হ্যাঁ, থার্মোমিটার। ইট ইজ ভেরি কমন টু আস, তাই না? সবার বাসায় আছে থার্মোমিটার, জি স্যার। ঠিক আছে? সো আমরা হিট মেজার করি যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সেটা হচ্ছে ক্যালোরিমিটার, আর টেম্পারেচার মেজার করি যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সেটা হচ্ছে থার্মোমিটার। দ্য ইউনিট অফ হিট ইজ জুল, হিটের ইউনিট হচ্ছে জুল, আর দ্য ইউনিট অফ টেম্পারেচার ইজ নোন অ্যাজ ডিগ্রি সেলসিয়াস, কেলভিন আর ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? এর মধ্যে এসআই ইউনিট যদি বলি আমরা, এসআই ইউনিট হচ্ছে কেলভিন, টেম্পারেচারের জন্য এসআই ইউনিট কেলভিন, বাট এছাড়া আরো কিছু ইউনিট আছে যেমন ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট আর হচ্ছে কেলভিন। আর হিটের জন্য ইউনিট আছে হচ্ছে জুল, এটা হচ্ছে এসআই ইউনিট, আর আরো ইউনিট আছে সেটা হচ্ছে ক্যালোরি। জি স্যার। আচ্ছা, heat is energy, যেহেতু heat is a form of energy, so we may call that heat is energy, and temperature is the demonstration of energy. হিট হচ্ছে শক্তি আর টেম্পারেচার হচ্ছে সেই শক্তির প্রকাশ। Temperature is the demonstration of energy. We know that heat flows from a body of higher temperature to a body of lower temperature. হিট সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে ধাবিত হয়। আচ্ছা, সো হিটটা আমরা ক্যালকুলেট করব কিভাবে, বা কোন একটা অবজেক্টে কি পরিমাণ হিট আছে সেটা বুঝবো কিভাবে? It is proportional to the total energy of the molecules in a body. একটা বস্তুর মধ্যে যত মলিকুল আছে সব মলিকুলের টোটাল এনার্জি যোগ করলে যত বেশি হবে হিটের পরিমাণটা তত বেশি হবে। বাট টেম্পারেচারটা কি? টেম্পারেচারটা হচ্ছে ওই অবজেক্টের মধ্যে যতগুলা মলিকুল আছে সেই সব মলিকুলের যে এভারেজ কাইনেটিক এনার্জি, সেই এভারেজ কাইনেটিক এনার্জির পরিমাণটাই হচ্ছে টেম্পারেচার। দ্যাট মিন্স মলিকুল গুলার এভারেজ কাইনেটিক এনার্জি যেটা আছে সেই কাইনেটিক এনার্জি গুলাকে আমরা যদি এভারেজ করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে টেম্পারেচারের সাথে রিলেটেড। আর মলিকুল গুলার টোটাল এনার্জিকে আমরা যদি যোগ করি তাহলে সেটা হচ্ছে হিটের সাথে রিলেটেড। ফিজিক্সের যে ব্রাঞ্চে হিট নিয়ে আলোচনা করা হয় সেই ব্রাঞ্চের নাম হচ্ছে ক্যালোরিমেট্রি, আর যে ব্রাঞ্চে টেম্পারেচার নিয়ে আলোচনা করা হয় সেই ব্রাঞ্চের নাম হচ্ছে থার্মোমেট্রি।
আর ক্যালোরিমেট্রি স্যার। থার্মোমেট্রি দুইটা মিলে যে ব্রাঞ্চে আলোচনা করা হয় সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স। টেম্পারেচারে কোনো ডাইমেনশন নাই, বাট হিটের একটা ডাইমেনশন আছে যেটা সিমিলার টু দ্য ডাইমেনশন অফ এনার্জি। H is এনার্জি equal to সেটা হচ্ছে ml স্কয়ার t ইনভার্স 2। এটা কার ডাইমেনশন? এনার্জি ডাইমেনশন। সো এনার্জির ডাইমেনশন আর হচ্ছে কিসের ডাইমেনশন? হিটের ডাইমেনশন একদম। হিটের ডাইমেনশন হচ্ছে কমপ্লিটলি সেম। সো এই ডাইমেনশনটা মুখস্থ করতে হবে তোমাদের। মুখস্থ করার কিন্তু দরকার নাই। আমরা জানি হিট হচ্ছে এক ধরনের এনার্জি। এনার্জি আর ওয়ার্ক এগুলো তো একই জিনিস। সো ওয়ার্ক সম্পর্কে আমরা জানি ওয়ার্ক সমান সমান হচ্ছে W সমান সমান F S cos t Fs, তাই না? Okay. তাহলে জি স্যার। F সমান সমান আবার কি জানি? F সমান সমান জানি M MA MA, তাহলে MA x। আচ্ছা, এরপরে তাহলে আমরা ইগুলা ইউজ করি, ডাইমেনশন গুলো দেখাই। M হচ্ছে ভর, ভরের ডাইমেনশন কি? M, তাই না? জি স্যার। অ্যাক্সেলারেশনের ডাইমেনশন কি? আলফা আলফা, তাই নাকি? অ্যাক্সেলারেশনের ডাইমেনশন হচ্ছে lt - 2, তাই না? অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন মানে ত্বরণ। a স্যার হচ্ছে স্যার ত্বরণ। a হচ্ছে কেমন? a মানে হচ্ছে যে এর ইউনিট কি লিখি আমরা? ams পার্ট 2 লিখি না? ms minus 1 তো lt - 2। আর x এর ডাইমেনশন কি? x এর ডাইমেনশন হচ্ছে ml L l। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? ml স্কয়ার t ইনভার্স 2 হচ্ছে না? জি স্যার। স্যার So temperature কোনো dimension নাই, but dimension of heat is the dimension of energy, and that is ml square t inverse 2. So এখন কিছু কোশ্চেন করি তোমাদেরকে। স্যার স্যার থার্মোমিটারের যে এটা ওটাই তো স্যার ক্যালভিনেই করা হয় না, ওটার একক তো ক্যালভিন ইনভার্স। না মানে তুমি এই হিটের যেরকম একটা টেম্পারেচারে হিটের যেরকম একটা তোমার এটা কি বলে কমপ্লেক্স বা একটা জটিল আছে, ডাইমেনশন আছে। তো টেম্পারেচার ইন্ডিভিজুয়ালি আলাদা একটা ডাইমেনশন আছে। যেমন তোমার ডাইমেনশনটা যেরকম ইসের যেরকম ডাইমেনশন আছে, কি বলে ভরের ক্ষেত্রে ডাইমেনশন যেমন আমরা এম ইউজ করি, টাইমের ক্ষেত্রে ডাইমেনশন যেমন আমরা টি ইউজ করি। এটা মৌলিক। হ্যাঁ, মৌলিক যে ডাইমেনশনটা আছে ওইরকম টেম্পারেচারও একটা মৌলিক ডাইমেনশন আছে। ঠিক আছে, বাট সেটা হচ্ছে মৌলিক ডাইমেনশন, সেটা ইন্ডিভিজুয়াল টেম্পারেচারের জন্য। ওকে স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, জি স্যার। ওকে। তো এখন তোমাদের আমি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে এরকম যে তোমাদেরকে যদি বলা হয় যে দুইটা অবজেক্ট তাদের টেম্পারেচার সেম, খেয়াল করো ভালো করে, দুইটা অবজেক্টের টেম্পারেচার সেম, কিন্তু ওই দুইটা অবজেক্টের মধ্যে তাপের পরিমাণ বা হিটের পরিমাণ ডিফারেন্ট, কথাটা কি সত্যি না মিথ্যা? এটা মিথ্যা। স্যার বলো। আবার বলবেন, আমি একটু বুঝি নাই, নেট প্রবলেম ছিল। বললাম দুইটা অবজেক্টে তাপের পরিমাণ, তাপমাত্রার পরিমাণ সমান, দেখেন দুইটা অবজেক্টের টেম্পারেচার সেম, কিন্তু তাদের মধ্যে হিটের যে পরিমাণ সেই হিটের পরিমাণটা হচ্ছে ডিফারেন্ট। এটা কি হইতে পারে? যদি তাপমাত্রা যদি সেম হয় তাহলে হিটটা স্যার আলাদা হইতে পারে, এটা পসিবল। হিটটা আলাদা হইতে পারে? জি স্যার। স্যার হিটের কোয়ান্টিটিটাই তো তাপমাত্রা, তাহলে হ্যাঁ, এখানে হিটের কোয়ান্টিটিটা তাপমাত্রা, কিন্তু আমি বললাম যে দুইটা অবজেক্টের মধ্যে তাপমাত্রা সমান কিন্তু তাপের পরিমাণটা সমান না, ঘটনা কি সত্যি হতে পারে? না স্যার। না স্যার, যেই পরিমাণ তাপ যাবে সেই পরিমাণ তাপ
মাত্রায় হবে, তাহলে যদি কম বেশি হয় তাহলে সমান তাপমাত্রা কি হবে? আচ্ছা এখন ধরো তোমাদেরকে একটা স্যার example দিই। জিনিসের আয়তনটা স্যার তৈরি করবে, হ্যাঁ ভ্যারি করবে। হ্যাঁ, এই যে কাউসার হচ্ছে জায়গা মতো কথা বলছে, সেটা হচ্ছে ধরো কোন একটা অবজেক্ট হচ্ছে বড়, ঠিক আছে, একটা বড় আয়তনের একটা অবজেক্ট, সেই অবজেক্টে আমি 1000 জুল তাপ দিলাম, আর কোন একটা ছোট অবজেক্টের মধ্যে আমি 200 জুল তাপ দিলাম, মানে খুবই ছোট একটা অবজেক্ট, দুইটার তাপমাত্রা কি সেম বা ছোটটার তাপমাত্রা বেশি হয়ে যেতে পারে না? জি জি স্যার। স্যার। জি স্যার। এটা কিন্তু হয়। যেমন ধরো ওই যে কয়েলের যে মাথা, কয়েলের মাথা কিন্তু অনেক বেশি টেম্পারেচার, এটাকে হাত দেওয়া যাচ্ছে না, হাত দেওয়া কি যায় যায় না, কিন্তু দেখবা যে আবার মানে অনেক বড় জিনিসের মধ্যে অল্প অল্প তাপ আছে, কিন্তু আমরা কিন্তু হাত দিতে পারি, কষ্ট হয় কিন্তু হাত দিতে পারি। তার মানে এরকম হইতে পারে যে আহ, দুইটা অবজেক্টের তাপমাত্রা হয়তো সমান, কিন্তু এই সাইজের কারণে একটা জায়গায় হিট আমার বেশি লাগছে, আরেকটা জায়গায় হিট আমার কম লাগছে, ঠিক আছে, এরকম কিন্তু হতে পারে। আবার উল্টাটাও হতে পারে যে দুইটা অবজেক্টে আমার তাপের পরিমাণ সমান কিন্তু তাপমাত্রা ডিফারেন্ট, এটা হতে পারে না? ইকুয়াল না, জি স্যার, জি এটা স্যার। পসিবল। এটাও হইতে পারে। আবার এমনও হইতে পারে, এমনও হইতে পারে যে দুইটা অবজেক্টের মধ্যে তাপের পরিমাণও ডিফারেন্ট, তাপমাত্রার পরিমাণও ডিফারেন্ট, এটাও কিন্তু হইতে পারে, এটাও কিন্তু হওয়া খুবই পসিবল। স্যার এইটা মানে কোন মাধ্যমে হয়? যে কোনো জায়গায় হইতে পারে, মানে তাপের পরিমাণও ডিফারেন্ট, তাপমাত্রাও ডিফারেন্ট, এটা স্বাভাবিক ঘটনা। মানে আমার এক জায়গায় ধরো 1000 জুল তাপ আছে, আর এক জায়গায় 100 জুল তাপ আছে, ঠিক আছে, হইতে পারে না এটা? যেখানে জি 100 স্যার, জুল তাপ, বুঝতে পারছি। 1000 জুল তাপ, হবে। সেখানে তাপমাত্রা আমার বেশি হবে, আর যেখানে 100 জি জুল তাপ স্যার। সেখানে তাপমাত্রা আমার কম হবে, হতেই পারে। আচ্ছা এখন তোমাদেরকে আরেকটা কোশ্চেন করি। ধরো আমি এখানে ছবি আঁকলাম, এখানে 100 জুল তাপ আছে, আর এখানে একটা ছবি দেখলাম, সেখানে ধরো এখানে 1000 জুল তাপ আছে, আর এখানে ধরো হচ্ছে 100 জুল তাপ আছে, এটার মধ্যে 1000, এটার মধ্যে 100। এখন তোমাকে আমি বললাম বলো তো এই বস্তু কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপের ট্রান্সফার হবে, এটা যদি আমার এ হয়, এটা যদি আমার তাহলে B এ হয়, থেকে বি এর দিকে এ যাবে। থেকে বিতে হবে। এ থেকে বিতে। এ থেকে বিতে হবে। সবাই কি একমত এর সাথে? জি স্যার। সবাই একমত, কিন্তু আমি কিন্তু একমত না। কারণ এ থেকে বিতে যে তাপের ট্রান্সফার হবে সেটা কিন্তু সত্যি নাও হইতে পারে। এটা একটু আগে আমরা বললাম, তাপমাত্রা বেশি হইতে পারে যেহেতু স্যার হ্যাঁ আয়তন কম। এটার আয়তন বেশি, এটার আয়তন কম, এমন তো হইতে পারে না যে এটার টেম্পারেচার ধরো হচ্ছে 25°C, হইতেই পারে যে এটার টেম্পারেচার 25°C আর এটার টেম্পারেচার হয়ে গেছে 30°C, তখন কি হবে? তখন বি বি থেকে থেকে এতে যাবে স্যার। তখন বি থেকে এতে এতে আসবে। তখন বি থেকে এ তে তাপের ট্রান্সফার হবে। তার মানে আমরা শুধুমাত্র তাপের পরিমাণ দেখা কোনো সময়ই বলতে পারবো না যে তাপ ট্রান্সফরমেশন কোথা থেকে কোথায় হবে, আমাদেরকে অবশ্যই দেখতে হবে তাপমাত্রা। তো তোমাদের যদি পরীক্ষায় কখনো কোশ্চেন আসে এরকম যে এখান থেকে এখানে তাপের ট্রান্সফার হবে কিনা, তখন তোমরা বলবা যে এখানে অ্যাডিকুয়েট ইনফরমেশন নাই, পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন এখানে দেয়া নাই। কারণ তাপের পরিমাণ দেখে কোনোভাবেই বলা যাবে না যে তাপ ট্রান্সফরমেশন কোন অবজেক্টে কোন অবজেক্টে হবে, এটা অবশ্যই ডিপেন্ড করবে তাপমাত্রার উপর। হ্যাঁ বলো। হ্যালো, স্যার এখানে কি আমাদের যে টেম্পারেচারটা কি মেইন ভ্যালুটা? হ্যাঁ টেম্পারেচারটাই আসলে মেইন ফ্যাক্ট করবে। জিনিসটা কেমন আমি তোমাদের বলি। ধরো এরকম করে আমার একটা পাত্র আছে, আর এরকম একটা পাত্র আছে, ঠিক আছে, তো এই পাত্রের মধ্যে আমি পানি রাখছি, এই পাত্রতেও আমি পানি রাখছি। এখন বলতো কোন জায়গায় পানি বেশি, এটাতে বেশি না এটাতে বেশি? স্যার নিচের নিচেরটাতে এতে। বেশি। এটাতে বেশি, তাই না? এখন জি এটাতে স্যার। বেশি হইলো, তো আমি ধরো আমি এখান থেকে একটা করে দিলাম, একটা সংযোগ করে দিলাম, পানি কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে? তাহলে ছোটটাই থেকে বড়টাই যাবে। পানি কিন্তু এখান থেকে এদিকে যাবে, এবং ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত না এদের এই যে একটা লেভেল লেভেল হয়। না হয়। লেভেল হয়। পজিশন লাইক
তো এখানে যেরকম এই যে হাইটের ব্যাপারটা আছে, তো টেম্পারেচারটা হচ্ছে এরকম, টেম্পারেচার বা বিভব এইসব ক্ষেত্রে ব্যাপারগুলো হচ্ছে এরকম যে আমার কি হবে, যে টেম্পারেচার মানে টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। টেম্পারেচার যেখানে বেশি সেটাতে তাপ কম থাকুক বা বেশি থাকুক সেটা কোনো ফ্যাক্ট না, টেম্পারেচার বেশি তো সেখান থেকে তাপ ট্রান্সফার হবে স্যার। ট্রান্সফার হবে। ঠিক আছে, ক্লিয়ার এই কনসেপ্টটা? জি স্যার, জি স্যার। তো এরপরে আমরা টেম্পারেচার মেজার করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটার নাম আমরা পড়ছি থার্মোমিটার। তো এখানে 5 ধরনের থার্মোমিটারের নাম পড়বো এবং তাদের থার্মাল প্রপার্টি কি এবং তাদের এক্সাম্পল কি সেগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, পাঁচটা থার্মোমিটারের নাম যদি আমরা বলি, থার্মোমিটার আসলে তৈরি করা হয় কোন একটা থার্মাল প্রপার্টির উপর বেস করে এটা তৈরি করা হয়। আমরা আমাদের বাসায় যে থার্মোমিটারটা ইউজ করি সেই থার্মোমিটার হচ্ছে লিকুইড থার্মোমিটার, বা এটাকে অনেক সময় বলা হয় মার্কারি থার্মোমিটার বা পারদ থার্মোমিটার। এটার প্রপার্টিটা কি? এটার প্রপার্টিটা হচ্ছে এরকম, পারদ হচ্ছে একমাত্র ধাতু যেটা লিকুইড অবস্থায় থাকে। ঠিক আছে, তো আমরা জানি যে লিকুইডের মধ্যে তুমি যদি তাপ দাও তাহলে কি হবে, সে লিকুইডের আয়তন বৃদ্ধি পাবে, তাই না? জি স্যার। তো যেটা করা হয় যে ওই ইসের মধ্যে, ওই থার্মোমিটার মধ্যে যেহেতু পারদ থাকে, তো টেম্পারেচার যদি বৃদ্ধি পায় সাথে সাথে কি হয়, পারদের আয়তনটা বৃদ্ধি পাইতে থাকে। তো আমরা আগে থেকে ক্যালিব্রেট করে রাখি যে ওইটার আয়তন কতটুকু বৃদ্ধি পাইলে সেটার টেম্পারেচার কত হবে, সেটা আগে থেকে ক্যালিব্রেশন করা থাকে। ঠিক আছে, ক্যালিব্রেশন মানে হচ্ছে আগে থেকে ঠিক করা থাকে যে এতটুকু যদি মানে পারদের আয়তন যদি এত এত মানে টেম্পারেচার যদি এত হয় তাহলে পারদ হচ্ছে এতটুকু বৃদ্ধি পায়, টেম্পারেচার যদি এত হয় তাহলে পারদ এতটুকু বৃদ্ধি পায়, টেম্পারেচার যদি এত হয় এরপরে পারদ এতটুকু বৃদ্ধি পায়, এরকম করে ক্যালিব্রেট করা থাকে, যে উপর দিয়ে লেখা থাকে। ঠিক আছে, এরপরে যখন আমরা আননোন কোন একটা জায়গায় নিয়ে যাই বা আননোন কোন একটা মানুষের টেম্পারেচার মাপতে যাই, তখন দেখি শুধুমাত্র পারদ কতটুকু বড় হয়েছে। তো পারদের বড় হওয়া দেখে আমরা বুঝতে পারি যে তার টেম্পারেচার, শরীরের টেম্পারেচার হচ্ছে এত। তো মার্কারি থার্মোমিটার যেটা যেটা আমরা বাসায় ইউজ করি, পারদ থার্মোমিটার, সেই পারদ থার্মোমিটার হচ্ছে এক ধরনের লিকুইড থার্মোমিটার এবং এখানকার থার্মাল প্রপার্টি হচ্ছে লিকুইড। লিকুইডের যে প্রপার্টি, যে তাপমাত্রা বৃদ্ধি পাইলে লিকুইডের আয়তন বৃদ্ধি পাবে, সেটার উপর বেস করে এই থার্মোমিটারটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার। এটা হচ্ছে এক ধরনের থার্মোমিটারের নাম এবং এই ধরনের থার্মোমিটার আছে কনস্ট্যান্ট ভলিউম হাইড্রোজেন গ্যাস থার্মোমিটার। এইখানে কি করা হয়, এখানে প্রেসারকে হচ্ছে থার্মাল প্রপার্টি হিসেবে ইউজ করা হয়। ধরো কোন একটা জায়গায় টেম্পারেচার যদি বৃদ্ধি পায় সেখানে কি প্রেসার কমে না বাড়ে? টেম্পারেচার বাড়লে প্রেসার কমবে না বাড়বে? প্রেশার ওখানে বেড়ে যাবে স্যার, প্রেসার বেড়ে যাবে। তো ওইখানে আমরা ওই জিনিসটা দেখি, বেড়ে যাবে, অণুগুলার মধ্যে ছোটাছুটি বেড়ে যাবে যদি তাপমাত্রা বাড়ে। তাপমাত্রা যদি বাড়ে তাহলে প্রেসারটা হচ্ছে বৃদ্ধি পায়। সো ওইখানটাতে এরকম দেখা হয় যে যেহেতু ওখানে ভলিউম কনস্ট্যান্ট, সো টেম্পারেচার আমি ইনক্রিজ করার সাথে সাথে প্রেসার বেড়ে যাবে। সো ওখানে আমরা আসলে প্রেসার মাপি, প্রেসার মেপে দেখি যে আসলে এত প্রেসার যেহেতু হয়েছে তার মানে এখানে টেম্পারেচার মনে হয় এত, বা এত প্রেসার হয়েছে তার মানে টেম্পারেচার হচ্ছে এত। ঠিক আছে, তো এরপরে ওরকম করে ক্যালিব্রেট করা থাকে, তো প্রেসারের মান দেখে দেখে আমরা তখন টেম্পারেচার মেজার করতে পারি যে হ্যাঁ তাহলে টেম্পারেচার মনে হয় এখানে এত হয়ে গেছে। আচ্ছা, এরপর একটা থার্মোমিটার যেটা খুব ওয়াইডলি ইউজ করা হয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স থার্মোমিটার, রোধ থার্মোমিটার। এটা এরকম এক্সাম্পল হচ্ছে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার, এটা বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারটা কেমন, এটা হচ্ছে ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্সের যে প্রপার্টি, এই প্রপার্টির উপর বেস করে এটা কি করা হয়, মানে এই থার্মোমিটারটা তৈরি করা হয়। জিনিসটা কেমন, আমাকে একটু বলো তো যে কোন একটা ম্যাটেরিয়ালের যদি টেম্পারেচার বৃদ্ধি করা হয় তাহলে তার রেজিস্ট্যান্স কমে না বাড়ে? স্যার এটা বুঝতেছি না, আবার একটু বলেন। কোন একটা ধরো কোন একটা অবজেক্টের, ঠিক আছে, কোন একটা কন্ডাক্টরের তুমি যদি হচ্ছে টেম্পারেচার বৃদ্ধি করো, তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে সেই কন্ডাক্টরের রোধ কি বাড়বে না কমবে? কমবে স্যার। তাপ বৃদ্ধি করলে কি স্যার রোধ এটা তো কমে? সব পার্টিকেলের উপরে ডিপেন্ড করে, এটা মানে অর্ধ পরিবাহী নাকি পরিবাহী এটার উপরে তো পরিবাহী তো কিছুটা বললাম, ডিপেন্ড। কন্ডাক্টর বললাম তো, তাহলে তো কন্ডাক্টর যদি হয় তাহলে কি হবে?
আচ্ছা, কন্ডাক্টরের ক্ষেত্রে তাপ বৃদ্ধির সাথে সাথে তার তার রেজিস্ট্যান্স রোধও বৃদ্ধি পাবে মেবি। রোধ হচ্ছে বৃদ্ধি পায়, ঠিক আছে। কন্ডাক্টরের ক্ষেত্রে তাপ বৃদ্ধির সাথে সাথে রোধ বৃদ্ধি পায়, আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই জিনিসটা উল্টা হয়, তাপ বৃদ্ধির সাথে সাথে রোধ হচ্ছে কমে যায়, ঠিক আছে। সো কন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হবে, তাপ বৃদ্ধির সাথে সাথে যেহেতু রোধ বৃদ্ধি পায়, সো আমি যদি এমন একটা কন্ডাক্টর মানে এমন একটা কন্ডাক্টর নেই, যেমন এই যে প্লাটিনাম নিলাম, তো প্লাটিনামের যখন আমার তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন তার কি হবে, রেজিস্ট্যান্সের মানটা বৃদ্ধি পাবে। সো আমার যদি আগে থেকে ক্যালিব্রেট করা থাকে যে এত টেম্পারেচার হলে এত রেজিস্ট্যান্স হয়, এত টেম্পারেচার হলে এত রেজিস্ট্যান্স হয়, তাহলে সেখান থেকে অনায়াসে আমি কি বের করে ফেলতে পারবো, অনায়াসে আমি কোন একটা অবজেক্টের টেম্পারেচার আমি বের করে ফেলতে পারবো, ঠিক আছে। রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্সের মান দেখে আমি টেম্পারেচার বের করে ফেলতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে থার্মো ইলেকট্রিক থার্মোমিটার। থার্মো ইলেকট্রিক থার্মোমিটার হচ্ছে যেমন আছে প্লাটিনাম, রোডিয়াম থার্মোমিটার। এই ধরনের থার্মোমিটারের ক্ষেত্রে কি করা হয়, যে ইএমএফ বা কারেন্টের মান দেখে টেম্পারেচার বের করা হয়। আমরা জানি যে কোনো জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পাইলে কারেন্টের মান বৃদ্ধি পায় স্বাভাবিকভাবে। সো কারেন্টের মান কত সেটার উপর বেস করে, আমরা কি করতে পারি, টেম্পারেচার কত সেটা বুঝতে পারি। যেখানে এত কারেন্ট তৈরি হয়েছে তার মানে এখানে টেম্পারেচার হচ্ছে এত, এখানে এত কারেন্ট তৈরি হয়েছে তার মানে এখানে টেম্পারেচার হচ্ছে এত। তো এই ধরনের যে থার্মোমিটার সেটাকে বলা হয় থার্মো ইলেকট্রিক থার্মোমিটার। এরপর হচ্ছে রেডিয়েশন থার্মোমিটার, বিকিরণ থার্মোমিটার। সেটা কেমন, যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে সূর্যের তাপমাত্রা বের করে নিয়ে এসো, বা তোমাকে বলা হইলো যে একটা পাওয়ার প্ল্যান্টের কোরের যে মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে কোর আছে, যেখানে হচ্ছে রেডিয়েশন হয়, ফিশন রিঅ্যাকশন গুলো হয়, সেইখানকার টেম্পারেচার বের করে নিয়ে আসো, তাহলে সেখানে কি তুমি কোনো থার্মোমিটার দিতে পারবা? সেই থার্মোমিটার কি আস্ত থাকবে? না স্যার, ওটা তো গলে যাবে। বলে যাবে, তার মানে সেটা কিন্তু সম্ভব না। তার মানে আমার কি করতে হবে, তখন সিস্টেম চেঞ্জ করতে হবে। তার মানে আমাদের বিকিরণ থার্মোমিটারটা ইউজ করতে হবে। যে এরকম একটা থার্মোমিটার নাম হচ্ছে পাইরোমিটার। অনেক বেশি উচ্চ তাপমাত্রা মাপার জন্য আমরা পাইরোমিটার ইউজ করি। সেটা কি করি, যে উচ্চ তাপমাত্রা যেখানে আছে তার পাশে ওই পাইরোমিটারটা রেখে দিই, তাহলে কি হবে, আস্তে 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 আমরা দেখবো যে সেখানে কি পরিমাণ হিট রেডিয়েট হইতেছে। তো হিট রেডিয়েশনের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে টেম্পারেচারটা বের করবো। যেখানে রেডিয়েটেড হিট বেশি হবে তার মানে সেখানে টেম্পারেচার বেশি, যেখানে রেডিয়েটেড হিট কম সেখানে টেম্পারেচার কম। তো এই প্রপার্টির উপর বেস করে আমরা রেডিয়েশন থার্মোমিটার বা পাইরোমিটার বানানো হয়, ঠিক আছে, ক্লিয়ার? স্যার, আমরা তো মার্কারি থার্মোমিটারটা দেখেছি, বাকি থার্মোমিটার গুলো কি আমাদের ল্যাবে আছে? না, বাকি থার্মোমিটার গুলা নাই আমাদের ল্যাবে, আসলে মার্কারি থার্মোমিটারটাই আছে, বাট একটু বড় স্কেলে, ঠিক আছে। স্যার, আরো একটা যে থার্মোমিটারের মতো, ওটাকে কি যেন বলে, ভুলে গেছি, মানে দুইটা থাকে, যেমন মার্কারি থার্মোমিটারে একটা পারদের মতো থাকে না, তো আমি কিছু জায়গায় দেখেছি ওয়ালের সাথে লাগানো আছে, তো দুইটাই, একটা মেবি আর্দ্রতা আর একটা মেবি টেম্পারেচার, না এরকম কিছু একটা যে আছে, আচ্ছা, ওটার নাম আর্দ্রতার একটা ব্যাপার কি? আছে, যে টেম্পারেচার অনেক সময় দেখবা যে তোমার টেম্পারেচার অত বেশি না কিন্তু তোমার খুব বেশি গরম লাগতেছে, তখন আসলে কি হয়, তখন আসলে এখানে মানে আর্দ্রতার আসলে ব্যাপার থাকে। হ্যাঁ, আর্দ্রতার কারণে, আর্দ্রতা বেশি থাকে স্যার হ্যাঁ বাতাসে, তাই না? হ্যাঁ হ্যাঁ আর্দ্রতা হচ্ছে তখন। তোমাদের একটা জিনিস বলি, কক্সবাজার গেছো অথচ খুব বেশি গায়ে কাপড় চোপড় পরা লাগছে, এরকম অবস্থা দেখছো কখনো? বা ঢাকায় প্রচন্ড শীত, কক্সবাজার গেলে দেখো তখন হচ্ছে হাফ প্যান্ট করে ঘুরতে, শীত নাই, কেন নাই? সি বিচে স্যার ওইখানে বাতাসে আর্দ্রতা কম মেবি। ওখানে বাসে আর্দ্রতা কি কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? বেশি 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 তো হওয়ার বলি, কথা। বেশি হওয়ার কথা। বেশি 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 হওয়ার স্যার। কথা, হ্যাঁ। কক্সবাজারে কিন্তু কখনো দেখবে না কেউ সোয়েটার পরে ঘুরতেছে, কারণ ওইখানে যেহেতু সমুদ্রের পাশে ওখানে আর্দ্রতা বেশি, এবং কক্সবাজারেও বা সমুদ্রের পাশে কখনো কারো ঘাম হয় না, কারণ আর্দ্রতা বেশি তো, যার কারণে ঘাম হয়। তো আহ আর্দ্রতার কারণে টেম্পারেচার একটা পরিবর্তন হয়। সো অনেক সময় হয়তো টেম্পারেচার হয়তো 30 কিন্তু আর্দ্রতা বেশি থাকার কারণে তোমার হয়তো মনে হচ্ছে টেম্পারেচার হয়তো 37, ঠিক আছে। সো আর্দ্রতা মাপারও আছে, যন্ত্র আছে। আচ্ছা, তো একটু আগে আমরা দেখতেছিলাম যে টেম্পারেচারের 3টা স্কেল আমরা দেখছি।
তো তিনটা স্কেল মানে হচ্ছে সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল আর হচ্ছে ফারেনহাইট স্কেল। মানে টেম্পারেচার একক হিসেবে আমরা দেখছি সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। তো এরকম টেম্পারেচার আরেকটা স্কেল আছে, সেটা হচ্ছে সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, আর একটা হচ্ছে রোমার বা র্যাঙ্কিং স্কেল। এরকম চারটা স্কেল আছে, চারটা টেম্পারেচার স্কেল আছে যে স্কেলের সাহায্যে টেম্পারেচারকে মেজার করা হয়। ঠিক আছে, এরকম স্কেল আছে চারটা, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, রোমার বা র্যাঙ্কিং, এরকম চারটা স্কেল আছে। তো এই চারটা স্কেলের মধ্যে একটা কোরিলেশন করাটা খুব জরুরি। ঠিক আছে, চারটা স্কেলের মধ্যে একটা কোরিলেশন করাটা খুব জরুরি, যে একটা স্কেলে যদি আমি টেম্পারেচার জানি তাহলে অন্য স্কেলে সেটা কত হবে সেই জিনিসটা জানা আসলে খুব জরুরি। তো এটার জন্য একটা আছে, আর রিলেশন বের করা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে টেম্পারেচার স্কেল মাইনাস আইস পয়েন্ট ডিভাইডেড বাই স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট। আচ্ছা, প্রত্যেকটা স্কেলে একটা আইস পয়েন্ট, একটা আপার পয়েন্ট থাকে, একটা লোয়ার পয়েন্ট থাকে। তো লোয়ার পয়েন্টটা হচ্ছে আমার আইস পয়েন্ট, আর আপার পয়েন্টটা হচ্ছে আমার স্টিম পয়েন্ট। স্ট্রিম স্ট্রিম পয়েন্ট। তো সেলসিয়াস স্কেলে আমার লোয়ার পয়েন্ট যেটা আইস পয়েন্টটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিন্স 0 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি। বরফ, জি স্যার। পানি বরফ হয়ে যায়, এই জন্য এটা হচ্ছে আইস পয়েন্ট। আর স্টিম পয়েন্টটা কি? স্টিম পয়েন্ট হচ্ছে পানি যে তাপমাত্রায় বাষ্প। 100 ডিগ্রি সেলসিয়াস। So that is 100 degrees Celsius. Okay. In case of Fahrenheit scale, a lower fixed point টা হচ্ছে কি 32 ডিগ্রি ফারেনহাইট, আর আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে 212 বা 212 ডিগ্রি ফারেনহাইট। ইন কেলভিন স্কেল এটা হচ্ছে 273 কেলভিন, আর আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে 373 কেলভিন। সো আমরা যদি এই ফর্মুলাতে এগুলো বসাই তাহলে কি হবে, যে ফর্মুলাটা কি, টেম্পারেচার স্কেল মাইনাস আইস পয়েন্ট ডিভাইডেড বাই স্টিম পয়েন্ট বাই মাইনাস আইস পয়েন্ট। তাহলে কি হবে, সি হচ্ছে আমার সেলসিয়াস স্কেল মাইনাস 0 আইস পয়েন্ট, স্টিম পয়েন্ট হচ্ছে 100 মাইনাস 0 হচ্ছে আইস পয়েন্ট। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে ফারেনহাইট স্কেল মাইনাস আইস পয়েন্ট কত 32 ডিভাইডেড বাই কি স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট। ফারেনহাইট স্কেলের স্টিম পয়েন্ট হচ্ছে 212 মাইনাস আইস পয়েন্ট হচ্ছে 32। তারপর টেম্পারেচার স্কেল মাইনাস 273 হচ্ছে কেলভিন স্কেলের ক্ষেত্রে, ডিভাইডেড বাই 373 হচ্ছে স্টিম পয়েন্ট মাইনাস 273। রোমার স্কেলে আর মাইনাস 492, এটা হচ্ছে আমার আইস পয়েন্ট। এটা হচ্ছে রোমার স্কেলে আইস পয়েন্ট হচ্ছে 492 ডিভাইডেড বাই 492। স্টিম পয়েন্ট হচ্ছে 672 মাইনাস 492। 672। তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এটা কি হবে, সি 100 মাইনাস 0 মানে 100, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 থেকে 32 বিয়োগ করলে কত হয় 180, বা সমান সমান আর মাইনাস 492। 672 থেকে 492 বিয়োগ করলে হবে 180, এটা জাস্ট আগে দেওয়া হয়েছে, আগে পরে একই কথা। সমান সমান স্যার ওইখানে তো কে হবে না টি এর ওইখানে? কে হবে, কে হবে, জি স্যার। ঠিক আছে, কে মাইনাস 273 ডিভাইডেড বাই 100। তো এরপরে যদি আমি নিচে প্রত্যেকটাকে হচ্ছে ই করি, মানে 20 দ্বারা ভাগ করে 20 দেই। দিয়ে ভাগ করে দিই বা 3, তাহলে কি হবে, সি বাই 5 এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, আর মাইনাস 492 ডিভাইডেড বাই 9, আর টি মাইনাস বা কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5. So this is the formula by which we can calculate temperature in Celsius scale, temperature in Fahrenheit scale, temperature in Roman scale, temperature in Kelvin scale. তো তোমার যদি এরকম দেয়া থাকে, যে ধরো দেয়া থাকলো সেলসিয়াস স্কেলে একটা টেম্পারেচার, সো তোমাকে কনভার্ট করতে বলা হলো রোমান স্কেল। সো এই ফর্মুলার মাধ্যমে আমরা বের করে ফেলতে পারবো, সি বাই 5 এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, আর মাইনাস 492 ডিভাইডেড বাই 9, টি মাইনাস 273 ডিভাইডেড বাই 5। তো আমরা এরকম একটা দুটো ম্যাথ করে ফেলি। আচ্ছা, বলা হচ্ছে যে one day when temperature is 15 degree Fahrenheit, what will be the temperature on Celsius and Kelvin scale?
করতে পারবা এটা? জি স্যার পারবো। আচ্ছা করবো কি এখন? হ্যাঁ করো। 15 ডিগ্রি ফারেনহাইট দেয়া আছে, Fahrenheit scale temperature. So we may measure the temperature on Celsius and Kelvin scale. সবাই করো। এই মুফাজ্জল হোসেন আছো তুমি? মুফাজ্জল হোসেন, স্যার ওর নেটের সমস্যা। আর তোমাদের সিয়াররা আসছে? শাহনাজ কই? শাহনাজ আক্তার। সিয়ার নাকি ব্যাংকে গেছে। জি স্যার। হ্যাঁ সিয়াররা ক্লাসে দিতে আসতে হবে। স্যার কারেন্ট ছিল না, ওই কারণে সংযোগ হতে পারিনি। ঠিক আছে। স্যার সেলসিয়াসে কি -9.44 আসে? সেলসিয়াসে -9.44 আসতে পারে। আচ্ছা হ্যাঁ, এটা সেলসিয়াস স্কেলে হবে জি স্যার -9.44। 9.44। আর কেলভিন স্কেলে কত হবে বলো? কেলভিন স্কেলে স্যার 263.7। 263.7। আর একটা সহজ ফর্মুলা আছে কেলভিন টু সেলসিয়াস, সেটা হচ্ছে সেলসিয়াসে যা হবে, সেলসিয়াসে যা হবে তার সাথে 273 যোগ করলে কেলভিন চলে আসে, তাই না? আচ্ছা 263.56 কেলভিনের সাথে শুধু না স্যার, সেলসিয়াসের সাথে শুধু কেলভিনের 273 যোগ করে দিলে ওটা কেলভিনে চলে আসবে। তো কেলভিন বের করতে হলে শুধুমাত্র সেলসিয়াসের সাথে 273 যোগ করে দিলেই হয়। কেলভিন সমান সমান হচ্ছে C প্লাস 273। এটা আমরা ওই ফর্মুলা থেকেও পাই, তাই না? জি স্যার। তো আমি তোমাদের এই একটা অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্টে কিছু ম্যাথ দিব, তো সেখানে এই টাইপের কিছু ম্যাথ থাকবে। আচ্ছা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, সেটা হচ্ছে যে এই টাইপের যে কটা ম্যাথ আছে সবগুলা ম্যাথ করতে পারবা? স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার এই ম্যাথের পিডিএফ গুলো যদি দিয়ে দিতেন ক্লাসরুমে তাহলে সবার জন্য মেবি সুবিধা হতো। হ্যাঁ ম্যাথের পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। জি স্যার, ক্লাসরুমে দিয়ে দিলে একটু সুবিধা হবে। হ্যাঁ আমি দিয়ে দিব, নো প্রবলেম। আচ্ছা যেখানে একটা আছে যে the normal boiling point of liquid oxygen is -183 degree Celsius. What is this temperature on Kelvin scale and Rankine scale? করতে পারবে এটা? পারা উচিত, তাই না? সেলসিয়াস স্কেলে দেয়া আছে -183 ডিগ্রি সেলসিয়াস। সো হোয়াট উইল বি কেলভিন স্কেল? সো স্বাভাবিকভাবে এর সাথে 273 যোগ করলে কেলভিনে চলে আসবে। আর র্যাঙ্কিং এর জন্য একটু কষ্ট করতে হবে। করা যাবে শাহনাজ আক্তার? জি স্যার। ম্যাথটা করতে পারবা? জি স্যার, ম্যাথটা ট্রাই করলে করা যেতে পারে। পড়ো তো, আমাকে বলো র্যাঙ্কিং স্কেলে কত আসবে? কেলভিন স্কেলে বের করতে হবে? কেলভিন না, র্যাঙ্কিং। স্যার র্যাঙ্কিংটা তো পারবো না, কেলভিন হলে
এই যে র্যাঙ্কিং এর আমি একটু আগে ফর্মুলা পড়াইলাম, পারবা না কেন? সেলসিয়াস থেকে আমার র্যাঙ্কিং এ যাইতে হবে, c/5 সমান সমান r - 492 ডিভাইডেড বাই 9। এই ফর্মুলা ইউজ করলেই তো র্যাঙ্কিং এ চলে যাবে। এই যে ফর্মুলা হচ্ছে c/5 স্যার r - 492 divided by 9। করো তো এটা এখন। স্যার ম্যাথটা একটু বের করলে। আচ্ছা, c এর মান হচ্ছে -183, c এর মান হচ্ছে -183 ডিগ্রি সেলসিয়াস। স্যার 162.6। 162.6। দেখো তো সবাই মিলে হচ্ছে ঠিক আছে কিনা। বুঝছে? কেলভিনে হচ্ছে 273.7। আচ্ছা, আগে বাচ্চা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা দিয়ে দিব। তো এই রিলেটেড যা যা ম্যাথ আছে সেগুলো তোমরা করে রাখবা। এই রিলেটেড আরো একটা ম্যাথ আছে যে the temperature of the surface of the sun is 6500 degrees Celsius. What is the temperature on the ranking scale or Kelvin scale? So এটা একটা ম্যাথ তোমাদের করার মতো আছে। তো এই টাইপের যে কোনো ম্যাথ যদি আসে তোমাদের কি করতে প্রবলেম হবে? না স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাস আমরা এরপর থেকে শুরু করব।